আসামি ধরার ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করবে যে সত্যিকার অর্থে ইনভেস্টিগেশনটা কতদূর কিভাবে যাচ্ছে এবং বাংলাদেশে আমাদের মব কালচারটা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এবং আমাদের ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম বলে আসলে কিছু ফাংশনালি নাই, যেটা আছে কোনো রকম জোড়াতালি দিয়ে চালানো হয়। আচ্ছা, আসামের ব্যাপারে একটু যখন এসেছে এই প্রসঙ্গটাই তাহলে শেষ করি। সেটা হচ্ছে যে আমরা তো একবার শুনলাম যে আসামি দেশের বাইরে চলে গেছে, অনুসন্ধানী সাংবাদিকতার জায়গা থেকে আমরা শুনেছি বাইরে চলে গেছে, কিন্তু পুলিশকে বলছে সে দেশের ভেতরেই আছে। এই জায়গাটা নিয়ে আমি নিজেও কাজ করেছি। তো আমার যারা সোর্স তারা বলেছেন যে তার যে ডিজিটাল ফুটপ্রিন্ট, ব্যাপারটা আমি এইভাবে বলি, তার যে ডিজিটাল ফুটপ্রিন্টটা দেখা যাচ্ছে সেইটা অনুযায়ী সে দেশের বাইরে আছে, কিন্তু সে যে ওই ডিজিটাল ফুটপ্রিন্ট এর বদলে যে সে নিজে এখানে আবার চলে আসছেন কিনা এই নিশ্চয়তাটা নাই। সো আমি ওই ডিবেটে যেতে চাই না। আমরা মোটামুটিভাবে নিশ্চিত যে এই ব্যক্তিটা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাহলে এর বাইরে আমাদের কি করা? আপনি কি এখন কনভিন্স যে সে আসলে দেশের ভেতরে আছে? আমি বললাম যে আমি এখানে যেতে চাচ্ছি না, কারণ এটা ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো কখনো এটা চেঞ্জ করা সম্ভব, অনেক ক্ষেত্রেই সম্ভব হয়, এটারও সুযোগ আছে। সো আমি ওই জায়গাটাতে খুব করছি না, যে কারণ আমি যেহেতু ওই প্রত্যেকটা এভিডেন্স আমি নিজে অ্যাক্সেস করতে পারিনি, সো আমার এটাতে আমার যাওয়া সম্ভব না। কিন্তু আমি যেখানটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটার একটা খুব নিখুঁত একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমাদের সারা ওয়ার্ল্ডে আপনি প্রচুর অ্যাসাসিনেশনের ঘটনা ঘটেছে, প্রচুর অ্যাসাসিনেশন হয়েছে, হাই প্রোফাইল, মার্টিন লুথার কিং থেকে শুরু করে আপনার সিনজো অ্যাবে পর্যন্ত প্রচুর আপনি এরকম ঘটনা পাবেন। কিন্তু সেই সব দেশে কি করা হয়? সেই সব দেশে কিন্তু ধরে এনে এক্সিকিউশন হয় না বা সেইটা ধামাচাপা দেওয়া হয় না, তারা চেষ্টা করে একটা এক্সাম্পল সেট করতে। সেটা কিন্তু হাদি নিজেও বলেছে, আপনি যদি হাদির বক্তব্য শুনেন, উসমান হাদি বলছেন যে আমাকেও যদি গুলি করে মারা হয় আপনারা বিচার চাইবেন, কারণ বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশে ইনসাফ নাই, এটাই ফ্যাক্ট। বাংলাদেশে একটা সরকার এসে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারে, তখন আপনি দেখবেন যে এই যে মানুষগুলোকে ধরে রেখে একটা নিরীহ মাইনরিটি কমিউনিটির মানুষকে মেরে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন ইনসাফ না থাকলে এই ঘটনাগুলো ঘটে। আর ইনসাফ থাকার জন্য আপনাকে আমাকেও দায়িত্ব পালন করতে হবে, আমি এটা করতে পারি না। 7 জনকে অ্যারেস্ট করেছে, আপনার মনে আছে আমরা আমিনবাজারে 6 জন ছাত্রকে পিটিয়ে মারা হয়েছিল, প্রথমে এটা বলা হলো যে ডাকাত সন্দেহে মারা হয়েছে। আমরা যখন এটা ইনভেস্টিগেশন করে দেখাইলাম যে না, এটা কোনোভাবেই কোনো এই ধরনের ডাকাত কিছু ছিল না, তর্কতর্কির এক পর্যায়ে এসে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে, ঠিকই কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। ওইখানে আল আমিন নামে একজন মুমূর্ষ অবস্থায় বেঁচে গিয়েছিল, তার জবানবন্দির ভিত্তিতে মানুষগুলোকে আইডেন্টিফাই করা। এই সমস্তগুলো, এই অপতৎপরতা, এই নৈরাজ্য অবশ্যই বন্ধ হতে হবে। আজকে যদি প্রথম থেকে প্রেশার গ্রুপ না বলে শক্ত হাতে হ্যান্ডেল করা হতো, আজকে এই ধরনের কাজ হতো না। এবং এইটা করার একটা কারণ আছে, জাসদীয় অনেক মানুষজন এই সরকারের ভিতরে আছে, তারা চাচ্ছে যে সেই যে গণবাহিনীর মতো করে তারা যে নৈরাজ্য করার চেষ্টা করেছিল সেটার পুনরাবৃত্তি করার। আপনি দেখবেন যে অনেকে ফেসবুকে বড় বড় কথা বলে এবং বলে যে এটা মিলিশিয়া গঠন করে। মিলিশিয়া গঠন করার কারণটা হচ্ছে যে বাংলাদেশে একটা গণযুদ্ধের নামে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া। কারণ গৃহযুদ্ধ লাগালে বাংলাদেশে যেটা সম্ভাবনা হবে যে এখানে একটা ইউক্রেন তৈরি করা যাবে, সেই ইউক্রেনে এসে আপনি জেলেনস্কির মতো একটা পাপেটকে যদি বসাই দিতে পারেন, তাহলে মোটামুটি আপনার এই যে চায়না ঠেকানো যে পলিসি, ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেকানিজম চালু রেখে আপনি যে চায়না ঠেকানোর যে একটা পদ্ধতি নিতে পারবেন, সেটা আমার রিজিওনাল স্টেবিলিটিটাকে একদম ধ্বংস করে দিবে। কারণ আমার এখন সুযোগ এসেছে এই মুহূর্তে যে নতুন যদি একটা সরকার আসে, সে যে সরকারই আসে, তার গণতান্ত্রিক ভাবে যখন নির্বাচিত একটা সরকার আসবে, সে যখন মায়ানমারে তার বিজনেসকে প্রমোট করবে, মায়ানমার এনর্মাস পোটেনশিয়াল, সেখানে আমি যখন বিজনেস নিতে যাব, তখন এসে আমার বিদেশি বন্ধুরা বলবে তুমি মায়ানমারে যেতে পারবা না, কারণ মায়ানমারের সাথে চীনের সম্পর্ক আছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিন্ন দেশের সাথে সম্পর্ক এবং ভিন্ন দেশের সাথে এই যে আপনি বলছেন যে এক একভাবে দেখা এবং অন্য দেশ, সবাই তো বন্ধু না, সেখানে শত্রুতার ব্যাপারও থাকে, সেটাও মোকাবেলা করার ব্যাপার থাকে। আমাদের দায়িত্ব এখানে আমাদের এটিইউকে যে অ্যান্টি টেরোরিজম ইউনিট, সেই অ্যান্টি টেরোরিজম ইউনিট কিন্তু এখন ওইভাবে ফাংশন করছে না। এটা কেন আসলে? এটা কারণ হচ্ছে, আপনাকে আমি বলি, যে মানুষগুলো সত্যিকার অর্থে আল কায়দা আইসিস এর সঙ্গে যোগাযোগ রেখেছে, বাংলাদেশে তৎপরতা চালিয়েছে, সেই মানুষকে যদি আপনি আপনার পপুলিস্ট আইডিয়া দিয়ে বলেন যে তারা ইনোসেন্ট, তাদেরকে বের করে দেন, তখন ওই যে ব্যক্তিটা এটিইউতে কাজ করেছে তারা তো ভাই দেশ ছেড়ে পালাবে।
আপনি তাদের সম্পর্কে, আমরা সাধারণ মানুষ ওই যতই বলি যে জঙ্গি নাটক এইগুলা বলি, দেয়ার আর সাম ব্যাড এলিমেন্টস, ডেফিনেটলি এলিমেন্টস, এবং আমাদের ধারণাই নেই যে কি ধরনের কাজ তারা করতে পারে, তাদের কি ধরনের নেটওয়ার্কিং আছে। এইটা যারা ফার্স্ট জুলাই আমাদের হলি আর্টিজান বেকারি কভার করছি, বা আমরা এরকম যে সিরিজ অফ ঘটনা কভার করছি, তারা জানি যে কত ডিজাস্টার হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি আপনার কাছে তথ্যটা পেলাম না যে এটিও আসলে কেন ওই জন্য তো ওই মানুষগুলো তো ভয় পাচ্ছে। আমি ওদের সাথে কথা বলেছি, ওরা যারা আগে তদন্ত করতো বা জিজ্ঞাসাবাদ করতো, এখন তো তাদেরকে ছুঁইতে ভয় পায়। আপনার জিজ্ঞাসাবাদে তো অনেক জোরে হাতটা ধরে যে তাকে নিয়ে আসবে, সেই ভয়টুকু, মানে সেই সাহসটুকু তাদের নাই। তো এইটার কারণে ওই এটিউকে শক্তিশালী। এটার ভয়ঙ্কর জায়গাটা কি জানেন? এতে করে আপনি প্রশ্রয় দিচ্ছেন 2013 সাল থেকে যখন 2016 সাল পর্যন্ত শেখ হাসিনা বিরোধী দলকে দমন করছে, নৃশংসভাবে হত্যা করছে, ক্রস ফায়ার এবং গুমের মাধ্যমে, সেই সময় তাদেরকে হারবর করা হয়েছে। তারা ফুলে ফেপে বাংলাদেশে 15 সালের অক্টোবর মাস থেকে শুরু করে 17 সাল পর্যন্ত একের পর এক আক্রমণ চালিয়েছে আইসিস এবং নিউজেএমবি নামে।